বেঙ্গল নিউজগ্রাফে আপনাকে স্বাগত। ধন্যবাদ। হাইকোর্ট ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট ছিল ইডেনে, এবার মেম্বারদের ঢুকতে বারণ করা হলো। সবাই অভিযোগ তুলছে পুরোপুরি নাকি তৃণমূলীকরণ হয়ে গেছে। কিভাবে দেখছেন ব্যাপারটাকে? দেখুন, এটা নিয়ে আমি বেশি বিতর্কিত কিছু বলতে চাই না। তার কারণ হচ্ছে যে এটা সাধারণত একটা ব্যাপার থাকে, বারে যাদের জোরটা বেশি থাকে, সাধারণত এই ক্রিকেট টুর্নামেন্ট বা ফুটবল টুর্নামেন্ট বলুন বা খেলাধুলো কালচারের এই ব্যাপারগুলো, এগুলো তারা কন্ডাক্ট করে থাকে। কিন্তু আমাদের বারের এখন সেক্রেটারি বিজেপির, তাহলে কেন ঢুকতে বারণ করা হলো এটা আমি বুঝলাম না। আর আরেকটা ব্যাপার ছিল, হাইকোর্ট ক্লাবের যারা মেম্বার, যারা ধরুন পার্মানেন্ট মেম্বার বা ভোট দেওয়ার জন্য একটা মেম্বারশিপ, একটা টেম্পোরারি মেম্বারশিপ করা হয়েছিল, তাদেরকে অনেককেও যেমন আমারও ছিল, সেটা আমি জানি না সেগুলো কতদিনে এক্সপায়ার করে গেছে বা কী হয়েছে, কিন্তু তাদের কাছেও কিন্তু এই খেলার কোনো টিকিট বা কোনো কিছু এগুলো কিন্তু এসে পৌঁছায়নি। এখন তৃণমূল তো এটা করবেই, তার কারণ হচ্ছে যে দেখুন, সেক্রেটারি বিজেপির হলেও প্রেসিডেন্ট এখানে বা হাইকোর্ট ক্লাবের যারা মেম্বার আপনি যদি দেখেন, যারা মানে ইলেক্টেড যারা, সেখানে টিএমসির সংখ্যাটা বেশি। কিন্তু হাইকোর্ট ক্লাবের এমন অনেক মেম্বারদের তো মঞ্চে বসে থাকতে দেখা গেল আইনজীবীদের বদলে, যারা তৃণমূল নেতা কিন্তু হাইকোর্ট ক্লাবের মেম্বার নয়। দেখুন, এটা হয়েছে এটা প্রত্যেকবারই হয়, যার জন্য হাইকোর্ট ক্লাব একবার বলেছিল একটা অনুষ্ঠানের ক্ষেত্রে যে ক্লাবের মেম্বারশিপটা দেখিয়ে ঢুকতে হবে বা কিন্তু এগুলো মানে একটা দেখুন, আমি একটা কথা বলি, এই বিষয়ে আমি কোনো বিতর্কিত কথা এই কারণেই বলতে চাই না। কারণ হচ্ছে যে আমি এই ক্যালকাটা হাইকোর্টের একটা অংশ, হাইকোর্ট ক্লাবেও আমি মেম্বারশিপ আমার রয়েছে। আমি চাই না, কারণ সবাই এখানে আমার বন্ধুবান্ধব। আপনি যেরকম বলছেন যে দেখা গেল, ঠিক সেই রকমই যারা হাইকোর্ট ক্লাবের মেম্বার নন, যারা মানে অনেকেই আর রয়েছেন মেম্বার নন, তারাও অনেকে ওখানে গেছেন। এবং সকল যে সবাই তৃণমূল করেন বা তৃণমূলের প্যানেলে রয়েছেন, এটা আমি মনে করি না। যদিও এখন একটা দ্বিধাবিভক্ত একটা জায়গা রয়েছে হাইকোর্টে, এখন এমন একটা পরিস্থিতি যে তৃণমূল সব কিছুরই দখল নিতে চাইছে। বিশেষ করে হাইকোর্ট বারের ইলেকশনের পরে, যেহেতু সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্ট, এই বড় বড় পোস্টগুলো, একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্ট, এই বড় পোস্টগুলো যেহেতু বিজেপির কাছে রয়েছে, সেই জন্য তৃণমূলের এখন মনে হচ্ছে যে হাইকোর্টের প্রতিটা বিষয়ে তারা যদি নাক না গলাতে পারে, পরবর্তীকালে হয়তো তাদের ওপর একটা ধাক্কা আসতে পারে। সেটার জন্যই তারা এগুলো করেছে। এটাও আমি আপনাকে বলছি, আমি কোনো নাম বলবো না, তারাও আমার কলিগ। অনেককে বলা হয়েছে যে এসে টিকিট নিয়ে যেতে, টিকিট করা হয়েছে। অনেককে বলা হয়েছে টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে, এর মধ্যে অনেকে রয়েছেন। কিন্তু আমাদের এই কোর্ট ফ্র্যাটার্নিটির এই জায়গাটা, আপনি দেখুন, এখানেও নির্বাচন হয়, এখানেও দলাদলি রয়েছে, কিন্তু এই কোর্ট ফ্র্যাটার্নিটির জায়গাটার মধ্যে একটা বন্ধুত্ব রয়েছে। কারণ হচ্ছে যে এখানে কিন্তু আফটার দ্য ইলেকশন বলতে পারেন, বা ইলেকশনের সময় বা যারা যাচ্ছেন বা করছেন, আমাদের নিজেদের মধ্যে সেই শত্রুতা মানে বাইরে সকল যেটা রয়েছে, এটা এখানে নেই। এখানে সাধারণ মেম্বারদের সঙ্গে সবাই এখানে ওতপ্রোতভাবে জড়িত। এবং দেখুন, একটা এখানে ম্যাচ হয়েছে, সেখানে বিচারপতিরাও উপস্থিত ছিলেন। আজকে যদি এটা নিয়ে কিছু বলতে হয়, তাহলে বিচারপতিরাও সেখানে গেছিলেন, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই তাদেরকে অ্যাকর্ডিংলি বা সেইভাবেই নিশ্চয়ই ইনভাইট করা হয়েছিল এবং সেইভাবেই জিনিসটাকে অর্গানাইজ করা হয়েছিল। সুতরাং আপনি একটা বলে দিলেন বলেই সেটা 100% সত্যি, এটা আমি মানতে পারছি না। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে কিছু তো গণ্ডগোল থাকবেই, সব জায়গাতেই রয়েছে। যেহেতু হাইকোর্ট ক্লাবটা এখন তৃণমূলের একটা মোটামুটি দখলের জায়গা রয়েছে, হাইকোর্ট ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে যেহেতু তৃণমূলের একটা আধিক্য রয়েছে, সেই জন্য তারা এটা করেছে। এবং আমি এটা নিয়ে আর অতিরিক্ত কিছু বলতে চাই না। সেখানে আমার বন্ধুবান্ধবরাও ছিল, ইভেন আমিও ইনভিটেশন অফিসিয়ালি না পেলেও আনঅফিসিয়ালি পেয়েছিলাম। আমার যদিও অন্য কাজ ছিল, আমি যেতে পারিনি, আমি সময় পেলেও আমিও হয়তো যেতাম। কারণ এখানে আমি আমি এটা বলতে চাইছি যে এখানে একটা, আপনি যেদিকেই ঘোরাতে চেষ্টা করুন না কেন, এখানে বিচারপতিদের সঙ্গে সিনিয়র অ্যাডভোকেটদের একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, একটা ক্রিকেট ম্যাচ ছিল। সুতরাং এই বিষয়টাই এখানে মূল বিষয় ছিল। সবাই সেইটাকে নিয়েই এনজয় করছিল।
সেই ব্যাপারটাকে নিয়েই সবাই মানে সেইটার জন্যই সবাই সেইটার জন্যই এক্সাইটেড ছিল। এর পাশাপাশি যদি কোনো রাজনীতিকরণ হয়ে থাকে সেটা খুব খারাপ জিনিস, ভবিষ্যতে যাতে এরকম না হয় সেটা আমি বলবো হাইকোর্ট ক্লাবের মেম্বারদের এবং সর্বোপরি যারা হাইকোর্টের মানে বারেরও মেম্বার এবং ক্লাবেরও মেম্বার রয়েছেন তাদেরকে বলবো বিষয়টা দেখার জন্য। এবং আমি যেটুকু শুনেছি বা আমার কলিগস যারা গেছিলেন তারা বলেছেন সবাই খুব মোটামুটি যারা সবাই গেছিলো অনেক এনজয় করেছে। যদি কাউকে না ঢুকতে দেওয়া হয়ে থাকে, অনেক টিকিট এক্সেস হয়ে গেছিলো, লোককে ডেকে ডেকে অনেকে আমি দেখেছি টিকিট দেওয়া হয়েছে। এফ গেটের সামনে, ই গেটের সামনে আমার পরিচিত কিছু বন্ধুবান্ধব যারা সোকল্ড হয়তো তৃণমূলের সাথে যুক্ত, তাদের হাতে গোছা গোছা টিকিট। আমাকেও তারা রিকোয়েস্ট করেছিল তুমি কি, যে আমার সময় হতো না, আমার অন্য কাজ ছিল, আমি যেতে পারবো না। কিন্তু ব্যাপারটা সেটা নয় যে মানে আমি বলবো না, হয়তো তারা তাদের ফ্যাটার্নিটি লোকজনদের জন্য সেটা করেছিল, কিন্তু এই বিষয়টার থেকেও ছাপিয়ে গেছে খেলাটা যথেষ্ট এক্সাইটেড হয়েছে এবং মোটামুটি যারা গেছিলেন তারা এনজয় করেছেন। আর ভবিষ্যতে দেখুন এই খেলা প্রত্যেক বছর হয়, আমি বলবো নেক্সট ইয়ার থেকে যাতে এরকম কোনো কিছু না হয়। হাইকোর্ট ক্লাবের যারা মেম্বার রয়েছেন আমি অবশ্যই বলবো তারা যেন এই বিষয়ে ব্যবস্থা নেন। মুখ্যমন্ত্রী বলছেন ভাইদের বলছি বোনেদের রক্ষা করতে, তাহলে কি উনি নিজেই নিজের প্রশাসনের উপর ভরসা রাখতে পারছেন না? ওনার নিজের প্রশাসনের উপর ভরসা অনেক দিন আগেই চলে গেছে, ওনার চলে গেছে। তার কারণ হচ্ছে যে জবের থেকে উনি পুলিশকে দোষারোপ করা শুরু করেছেন নিজে পুলিশ মন্ত্রী হয়ে, সেদিন থেকেই তার প্রশাসনের উপরে ভরসা চলে গেছে। তার সূত্রপাতটা হয়েছিল বাঁকুড়া না বীরভূমের একটা মিটিংয়ে, যখন তিনি বলেছিলেন পুলিশ কিন্তু এখন খুব বেশি গাড়ি কেস দিচ্ছে। কথাটা আপনাকে আঁচটা বুঝে নিতে হবে, সেটা আজকের ঘটনা নয়, সেটা 3 থেকে 3.5 বছর আগের ঘটনা, কিন্তু তিনি বলেছিলেন। তার মানে নিজে পুলিশ মন্ত্রী, তিনি নিজে পুলিশের ওপর অভিযোগ করছেন। সুতরাং ভরসা যে নেই এটা পুরোপুরি পরিষ্কার। আরও পরিষ্কার হয়ে গেছে আরজিকর ঘটনার পরে। কলকাতার বুকে এত বড় ঘটনা এবং একজন মহিলা, তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, একজন ডাক্তার। সেখানে দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি পুলিশের ইনভলভমেন্টও উঠে এসেছে, কারণ আপনারা জানেন টালা থানার ওসি, যদিও তিনি বেল পেয়েছেন কিন্তু তিনি কেস থেকে বাইরে চলে গেছেন, একথা তো সিবিআই এখনো পর্যন্ত বলেনি। এবং বিনীত গোয়েল বারবার যার নাম উঠে এসেছে, তিনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এই ডাক্তাররা তাকে সিদ্ধারা উপহার দিয়েছিল এবং ডাক্তারদের চাপে, জনগণের চাপে বিনীত গোয়েলকে সরানো হয়েছিল। বিনীত গোয়েল কে আপনাকে মনে রাখতে হবে, কলকাতার তিনি কিন্তু পুলিশ সুপার ছিলেন, পুলিশ সুপার, কলকাতার হাইয়েস্ট পুলিশ পোস্ট ছিলেন তিনি। সুতরাং সরকার যে একদম পুলিশ প্রশাসনের ওপরে ভরসাটা করেছিল এবং নেতামন্ত্রীদের কথায় পুলিশ প্রশাসন যে ন্যায় অন্যায় ভুলে যেভাবে কাজ করে গেছে, পরবর্তীকালে সেইটাই বুমেরাং হয়ে আজকে তৃণমূলের ঘাড়ে এসেছে, যার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছেন। আমি এই কথাটা বলবো, দেখুন ভাইদের ওপর ভরসা তার মানে কি উনি চালাতে পারছেন না, উনি প্রশাসনিকভাবে যে ব্যর্থ এটাই পরিষ্কার। এটার থেকে তো আর নতুন কোনো কিছু মানে বলা যেতে পারে না, এটাই পরিষ্কার। জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের বেতন বাড়িয়ে দেবে বললেন উনি, তাহলে কি কোনোভাবে আরজিকরের এই তীব্র আন্দোলন সেটাকে ধামাচাপা দেওয়া বা বন্ধ করার পরিকল্পনা করছেন? দুটো জিনিস হতে পারে, একটা যেটা আপনি বললেন সেটাও হতে পারে, পাশাপাশি হচ্ছে যে সরকারি যা স্ট্রাকচার, এখানে যে কোনো সরকারি পোস্টের যা বেতন, সব কিছু নিয়ে সমালোচনা করার আগে আমার দেখতে হবে একজন আইনজীবী হিসাবে আমি তথ্যমূলক কথা বলাটাই বুদ্ধিমানের কাজ। কারণ তথ্য তুলে ধরা এটাই হচ্ছে একজন আইনজীবীর কাজ, এবং তথ্য তুলে ধরে তার ক্লায়েন্টকে ফেভার করে তার জাজমেন্ট বা তাকে রিলিফ দেওয়া, এটাই কাজ। আপনি যদি আজকে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, দিল্লি বা কতগুলো মেট্রো সিটি, কলকাতা এখন মেট্রো সিটি, সেখানে অ্যাভারেজ রাজ্য সরকারি কর্মচারী বা রাজ্য সরকারি ডাক্তার, তাদের যদি স্যালারি সিনিয়র জুনিয়র আপনি দেখেন, তার থেকে পশ্চিমবঙ্গের স্ট্রাকচার অনেক কম। তো সম পরিমাণ স্যালারি একটা দেশের মধ্যে, যদিও সরকারের ব্যাপার থাকে, রাজ্যের আয়তনের ব্যাপার থাকে, রাজ্যের আর্নিংয়ের ব্যাপার থাকে, তবুও সামঞ্জস্য কিছুটা থাকা উচিত, কারণ দেশটা এক। সেই জন্য এইটা যে সরকার শুধুমাত্র ওটা ধামাচাপা দেওয়ার জন্য করছে, এটা রাজনীতিকরা বলবে। আমি অন্তত এইটুকু বলবো যে সরকারের হয়ে যারা খাটছেন তারা পরিশ্রম করছেন না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দেখুন সরকারি অফিসে অনেক রকম মানে কি বলবো 2 নম্বরই চলে, বা এই ডাক্তারখানা মানে বা এই হসপিটালগুলোতে এই জুনিয়র ডাক্তাররা, তাদের অভিযোগ কাদের ওপর ছিল, কিছু সিনিয়র ডাক্তার, সিস্টেম,
এবং হচ্ছে যে মানে হচ্ছে যে ওই মেডিকেল সুপার এদের ওপরে বিভিন্ন কলেজের মেডিকেল সুপার বা হচ্ছে যে স্বাস্থ্য সচিব এদের ওপরে ছিল। কিন্তু যে পরিষেবা, কারণ মুখ্যমন্ত্রী নিজেও তো বলেছেন, তারাও তো এটা অস্বীকার করতে পারেননি, আপনাকে যুক্তি সবসময় দুদিক থেকে দেখতে হবে। তারা তো অস্বীকার করতে পারেননি, যখন তারা অনশন করছিলেন তখন কিন্তু একটা তথ্য বেরিয়ে এসেছিল যে ওই যে সময় অনশন দুরকম হয়েছিল। একটা হচ্ছে না খেয়ে অনশন, একটা হচ্ছে প্রতীকী অনশন ছিল 12 ঘন্টা বা 16 ঘন্টা। মানে কোনো একজন ডাক্তার বা 3জন 4জন একটা কলেজের জুনিয়র ডাক্তার, তারা সেই দিন 12 ঘন্টা, সকাল 12টা থেকে রাত 12টা বা সকাল 8টা থেকে রাত 8টা এই অনশনটা করলো। কিন্তু তার আগে পরে গিয়ে তারা ডিউটি করেছে এবং তারা সরকারি স্লিপে টাকাও নিয়েছে। এই ব্যাপারটা কিন্তু উঠে এসেছে। কেন তারা নেবে না? বা তারা কি যোগ্য নয়? আপনি সবসময় একটা দিকে পিঞ্চিং করলে হবে না। আমি এইটাই মনে করি যে এই যে ডাক্তাররা কাজ করেছেন তারা কি যোগ্য নয়? তারা তো যথেষ্ট যোগ্য। তাদের যা পরিশ্রম করতে হয়, যে পরিমাণ রুগী একটা হসপিটালে, যদি একটা কলকাতা পিজি হসপিটালে ধরে নিই, একটা জুনিয়র ডাক্তারকে তার ডিউটি আওয়ার্সের থেকেও 2-4 ঘন্টা বেশি খাটতে হয়। 36 ঘন্টা একটা মহিলাকে ডিউটি করতে হয়, যার জন্য তার প্রাণ চলে গেল। তার মানে কি, যতই তোমার ডাক্তার থাকুক, সেই ডাক্তারের ডিউটি অনুযায়ী তার যে রেশিও, সেই রেশিওটা এখনও কম আছে, এটাই বুঝতে হবে। 36 ঘন্টা 40 ঘন্টা ডিউটি সরকারি জায়গায় ডাক্তারদের যদি করতে হয়, তাহলে তুমি বেসরকারি জায়গাকে কীভাবে আঙুল তুলবে? এটাও তো ভবিতব, মানে এটাও তো একদম বাস্তব, জলের মতন পরিষ্কার। সুতরাং সরকারের উচিতই ছিল মাইনে বাড়ানো। মাইনে বেড়েছে, ভালো হয়েছে। আর ধামাচাপা দেওয়ার যে ব্যাপারটা, দেখুন, সিদ্ধারা যদি সোজা থাকে, তারা তাদের কাজের প্রাপ্য তারা বুঝে নিক। কিন্তু তাদের সাথে যদি কোনো অন্যায় হয়, তাদেরকে দিয়ে যদি ওই প্রসূতিদের মানে কি বলবো, বিষাক্ত স্যালাইন দেওয়ানোর মতন কাজ আবার করানো হয়, বিষাক্ত ওষুধ দেওয়ানোর মতন কাজ যদি আবার করানো হয়, আমি বলবো প্রতিবাদও করা উচিত। তারা পরিশ্রম করবে, তারা পয়সা নেবে, এখানে কোনো ফ্রি বেনিফিটের জায়গা নেই এবং সরকার সেটা দিতে বাধ্য। তাদের পরিশ্রম অনুযায়ী অন্য রাজ্যের স্ট্রাকচার থেকে পশ্চিমবঙ্গের স্ট্রাকচার কম, আমি তো বলছি টাকা হিসেবে অনেক অনেক কম। সুতরাং তাদের দাবি ন্যায্য, তাদের দাবিও ছিল, তাদের দাবি ন্যায্য। তার সরকার যে বাড়িয়েছে, এর মধ্যে অনেক ব্যাপার রয়েছে, শুধু ধামাচাপা দেওয়ার ব্যাপার এটা আমি মনে করি না। এবং সমস্ত ডাক্তারদের সিদ্ধারা যে বেঁকে গেছে, এটাও আমি মনে করি না। যদিও ওই টাকা পয়সা তোলার ব্যাপারটা নিয়ে তাদের অনেক ধাক্কা খেতে হয়েছে, কিন্তু এটাও সঠিক যে আজকে আন্দোলনের পথ তারা প্রস্তুত করেছেন। আজকে তারা দেখিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে 5-6বার প্রথম দফায় ছুটে আসতে হয়েছে, পরে তার বাড়িতে বৈঠক করতে হয়েছে এবং বিভিন্ন সমাধান সূত্র বার করতে হয়েছে। তার কিছু সরকার মেনেছে, পরে মানেনি, সেটা তৃণমূল সরকারের ধর্ম বা এই রাজ্য সরকারের ধর্ম। কিন্তু আমি মনে করি না যে সব ধামাচাপা পড়ে যাবে যে জুনিয়র বা সিনিয়র ডাক্তারদের শুধু স্যালারি বাড়িয়ে দিলেই একজন লোক সৎ থেকে অসৎ হয়ে যাবেন, এটা আমি মনে করি না। অন্তত ডাক্তারদের ক্ষেত্রে তারা শিক্ষিত, যেখানে তারা অন্যায় দেখবেন, যেখানে তারা অবিচার দেখবেন, আমি মনে করি তারা গর্জে উঠবেন এবং অবশ্যই তারা মানুষের কাছে ভগবান। স্যালারি বাড়ানো তাদের দরকার, তার কারণ হচ্ছে অন্য রাজ্য থেকে এই ডাক্তাররা অনেক কম স্যালারি পান, স্যালারি তাদের অবশ্যই বাড়ানো দরকার। 36 ঘন্টা 40 ঘন্টা যদি কোনো ডাক্তারকে তুমি খাটাও, তার অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী, তার কেন সে অতক্ষণ ডিউটি দেবে? স্যালারি যে বাড়িয়েছে ন্যায্য, এবং আমি মনে করি অন্যায়ের প্রতিবাদ তারা কখনোই ভুলবে না। অভয়া কি তাহলে সুবিচার পাবে না? কারণ এটা বলা খুব কঠিন। সঞ্জয় রায়ের একার পক্ষে পুরো ঘটনাটা ঘটানো কি কোনোভাবে সম্ভব ছিল? না, কোনোভাবেই সম্ভব নয়। শেষ যে তথ্য উঠে এসেছিল, সে নাকি বক্সিং চ্যাম্পিয়ন না কি, মানে কি ভারতবর্ষে কি বক্সিংয়ে কি চ্যাম্পিয়ন হয়েছে, সেটা হলেও সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। এবং অবশ্যই এই কেসের চার্জ যেটা হচ্ছে, হাইকোর্ট যে বলেছে যে তার সময় দিতে হবে, কিন্তু এই কেসের বাকি যারা রয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই দ্রুত চার্জ গঠন করে তাদেরও বিচার প্রক্রিয়া শুরু করা উচিত। কোনোভাবেই সঞ্জয় একা দোষী নয়, বাকিরা কেন দোষীর আওতায় আসবে না? মনে রাখতে হবে, টালা থানার ওসি এবং বিনীত গোয়েল, যাদের নাম বারবার উঠে এসেছে, এবং সন্দীপ ঘোষ, এরাও এই কেসের সঙ্গে সমভাবে দোষী, প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে। সিবিআইকে প্রমাণ জোগাড় করতে হবে। রাজ্য সরকার সব প্রমাণ লোপাট করে দিয়েছে, তাও সিবিআইয়ের মতো একটা স্বশাসিত সংস্থা, দেশের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, তারা নিশ্চয়ই প্রমাণ জোগাড় করবেন
এবং প্রমাণ জোগাড় করে অবশ্যই তার মানে তারা যারা দোষী তাদেরকে যদি না নিয়ে আসতে পারে তাহলে সিবিআইয়ের ওপর কিসের ভরসা? তাহলে সাধারণ মানুষের তো আইনের ওপরে ভরসা চলে যাবে। আজকে সঞ্জয়কে বলির পাঠা করা হচ্ছে, সঞ্জয় আদৌ এটা করেছে কি? ডিএনএ টেস্টে ঠিক আছে সঞ্জয়ের নাম মিলেছে, সঞ্জয় ছাড়াও যারা রয়েছে তাদেরকে কেন ধরা যাচ্ছে না? কখনোই একাদোষী নয়, কিন্তু কোথায় যেন একটা গিয়ে মনে হচ্ছে অভয়ের বাবা মা তারা সত্যিকারের এটা অভিযোগ করেও লাভ নেই, তারা কোথায় যেন ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছে। তারা অনেক সময় এমন কিছু মন্তব্য করে ফেলছে পুরো ব্যাপারটা অন্যদিকে ঘুরে যাচ্ছে। কখনো তারা বলছেন যে প্ল্যান, কখনো তারা বলছেন যে মুখ্যমন্ত্রী এগুলো করাচ্ছেন বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, সরকারকে তারা দোষারোপ করে ফেলছেন। হয়তো এটা তারা রাগ থেকে করছেন, কিন্তু এটা মনে রাখতে হবে এই ধরনের কথাবার্তা বলে ব্যাপারটা কিন্তু অন্যদিকে চলে যেতে পারে, ব্যাপারটা এমন একটা রাজনৈতিক দিকে চলে যেতে পারে যে আসল জায়গাটা ধামাচাপা পড়ে যেতে পারে। এত মানুষের আবেগ, ডাক্তারদের এত প্রতিরোধ মিথ্যা হতে পারে না। সঞ্জয় কখনোই একাদোষী নয়। আইন দিয়ে যদি ভাবেন, যুক্তি দিয়ে ভাবেন, লজিক দিয়ে ভাবেন, ডাক্তারি পরিভাষায় ভাবেন, প্রত্যেকে বলেছে সঞ্জয় কখনোই একাদোষী হতে পারে না। এবং এইভাবে খুন, এইভাবে ধর্ষণ একজনের পক্ষে কখনো করা সম্ভব নয়। কিন্তু আজকে তথ্য প্রমাণ লোপাট। সর্বোপরি দেখুন, আমাকে আর একটা কথা বলতে আমি বাধ্য, সেটিং তত্ত্ব, এবং সেই সেটিংটা লোয়ার লেভেলে না আপার লেভেলে কেন নিয়েছে। এখন সব কিছু ঠিক হয়ে গেছে। এই দলটার আমি একটা জিনিস আপনাকে মানতে হবে। দেখুন, আপনাকে একটা জিনিস কিন্তু দেখুন কি বলবো, মানে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার পরিস্থিতি যাই হোক না কেন, তার রাজ্যে হয়তো তার সাপোর্ট যাই হোক না কেন, তিনি তো আজকে 10 বছর অতিক্রম করে প্রায় 12 বছর অতিক্রম করে ফেললেন একটাই দল নিয়ে। তাহলে সেটাও তো একটা কৃতিত্বের বিষয়। আমি তাকে আমি তাকে কি বলবো, মানে আমি তাকে বলতে পারি যে আমি তার বিরোধিতা করছি, ঘোরভাবে বিরোধিতা করছি। কিন্তু তিনি আপনারও মুখ্যমন্ত্রী, তিনি আমারও মুখ্যমন্ত্রী। আপনাকে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে যে কোনো বিষয় বিচার করতে হবে। তাতে মানুষ যাই মনে করুক না কেন, আমি মনে করি জনগণকে আমি যখন কিছু বলবো সেটা আইনগত এবং যুক্তি বুদ্ধির দ্বারা সেইটাকে কতটা হিট করা যাচ্ছে সেটাও আমাকে চিন্তা করতে হবে। তবেই তো আমি একটা কথা বলতে পারবো আইনজীবী হিসেবে, তবেই আমার সেটা বলা উচিত বা তবেই সেটা বলার রাইট তৈরি হবে। আমি আপনাকে বলছি যে এই আইপ্যাক হচ্ছে তৃণমূলের মানে কি বলবো একটা রাইট হ্যান্ড। যে কোনো বিষয় ধরুন জেলা থেকে বা রাজ্য থেকে রিপোর্ট পাওয়া যাচ্ছে না, আইপ্যাকের রিপোর্ট কিন্তু সেখানে একটা বিশাল কার্যকর। এই আমাদের এইখানে হাইকোর্টেও কোন লয়ার সরকারের হয়ে ভালো করছে খারাপ করছে, ইভেন পুজোর সময় বেশ কিছু লয়ারকে গ্রিটিংস পাঠানো হয়েছিল ফ্রম দি কোর হার্ট অফ দি মুখ্যমন্ত্রীর অফিস থেকে, সেখানে কিন্তু ঝাড়াই বাছাই করা হয়েছিল আইপ্যাকের রিপোর্টের ওপরে। সুতরাং আইপ্যাক এবং তৃণমূল এটা এখন ওতপ্রোতভাবে জড়িত। আজকে আইপ্যাকও যদি সমালোচিত হয়ে যায় তাহলে কে করবে বা তৃণমূলের হয়ে প্রচার, সেটাও তো চিন্তা করার ব্যাপার রয়েছে। সেই জন্য মুখ্যমন্ত্রী জানেন যে আইপ্যাকের সঙ্গে বেশি ঝগড়া করে লাভ নেই, ঝগড়া হয়েছে, বন্ধুত্ব আবার হয়ে গেছে। তো আমার মনে হয় যে এটা সাময়িক, আইপ্যাককে আবার সমহিমায় আপনারা হয়তো দেখতে পাবেন। এবং কি বলবো, আমার মনে হয় যে এই ঝগড়া মিটে যাবে, অচিরেই মিটে যাবে। প্রেস ক্লাবে তৃণমূল, কংগ্রেস এবং সিপিআইএমকে একসাথে প্রেস মিট করতে দেখা গেল, তাহলে এটা কি আসন্ন ভোটের আগে কোনো কিছুর ইঙ্গিত বয়ে আনছে? কি বিষয় প্রেস মিট বলতে কোন বিষয় নিয়ে প্রেস মিট? ওই রবিবারের যে প্রেস ক্লাবে দেখুন তৃণমূল কংগ্রেসের মানে কি কোনো নেতারা উপস্থিত ছিলেন কি? হ্যাঁ, ঠিক আছে। দেখুন, আমি তো যতদূর আমি নিরপেক্ষ বলার চেষ্টা করি, আমার কাছে ওই মিটিংয়ের একটা ইনভিটেশন এসেছিল, আমি কাজের জন্য যেতে পারিনি। আমি ভেবেছিলাম একবার যাব, তো গেলে ভালো হতো, গেলে প্রত্যক্ষদর্শী থাকতে পারতাম। যাই হোক, আমি বলবো যে প্রেস মিট হয়েছে ভালো। দেখুন, কিছু তো বিষয় রয়েছে, আপনি দেখবেন এখন তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের বিরোধীর জায়গাটা এখন আর সিপিএমকে মনে করছে না। একটা সময় ছিল প্রথম 5 বছর মুখ্যমন্ত্রী আসার পরে একটা মিটিং করতে গেলে তারা পারমিশন পেতেন না। এই ইনডোরের পারমিশন কতবার রিজেক্ট করা হয়েছে, কিন্তু 10 বছর চলে যাওয়ার পর বা যখনই বিজেপি আস্তে আস্তে ক্ষমতা বাড়াতে শুরু করলো, তখন কিন্তু এই সিপিএমের কার্যকারিতা বা সিপিএমের কাজকর্মগুলোকে কিন্তু আমার মনে হয় যে অতটা আর খারাপ চোখে কিন্তু মুখ্যমন্ত্রী দেখতেন না বা তৃণমূল দেখতো না। কিন্তু তেলে জলে তো মিশ খায় না জানি। সিপিএম তৃণমূল একসাথে
প্রেস মিট করলো কি বললো আমি সেটা জানি না। ভোটের লড়াইয়ে সিপিএম তৃণমূল একসাথে কখনোই আসবে না, এটা আমার ধারণা। বামপন্থী ডানপন্থী রাজনীতি না 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 কখনোই না। দেখুন, এটা তো আপনাকে মানতে হবে, তাদের তো এইটা কলিজার জোর ছিল যে বুদ্ধবাবু কোনোদিনও তার নিজের ধুতিতে কাদার ছিটে লাগতে দেননি। আর এদের তো পুরো জামাটাই কালি লেপা, এদের নেতাদের মন্ত্রীদের তো কোনো আত্মসম্মান মান সম্মান বলে বা কোনো নিজের আত্মবিশ্বাস বলে কিছু তো নেই, পুরো জামাটাতেই তো কালি। এটা তো সত্যি কথা যে সিপিএমের কিন্তু এই কথাটা চালু আছে। জ্যোতিবাবু বলুন বা বুদ্ধবাবু বলুন, বুদ্ধবাবু বিশেষ করে তার নিজের ধুতিতে কোনোদিনও কালির ছিটে লাগতে দেননি এবং সেটা মদন মিত্রও স্বীকার করেছিলেন। আজকে যিনি একজন মানে কি বলবো এমএলএ, তিনিও কিন্তু একসময় স্বীকার করেছিলেন যে আমি, এবং জ্যোতিবাবু কিরম ছিলেন মদন মিত্র তার আলাপচারিতায় একসময় বলেছেন, মিডিয়া পার্সনদের সামনেই বলেছেন, এটা আমরা ইউটিউব খুললেই দেখতে পাই তার সেই ইন্টারভিউ। সুতরাং বন্ধুত্ব তো হতেই পারে। সাংবাদিকরা দেখুন আমি কিন্তু আমাদের এই লিগ্যাল ফিল্ডে আমি যদি বলি আমাদের মধ্যে কিন্তু কোনো শত্রুতা নেই, অ্যাজ সাচ আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। তার কারণ হচ্ছে যে দেখুন, আমরা মামলা করি ধরুন সাধারণ মানুষের জন্য, যারা তৃণমূলের প্যানেলে আছেন তারা স্টেটের হয়ে মামলায় দাঁড়ান, রিট মামলায় বা ক্রিমিনালে হচ্ছে তারা স্টেটের হয়ে ক্রিমিনাল মামলায় দাঁড়ান। তো তাদের সঙ্গে কি আমাদের কি শত্রুতা? তারা যদি দেখেন আমার মামলা জেনুইন, ঠিক আছে, তারাও তাদের রিপোর্টের মাধ্যমে আমার বক্তব্যটা কি এবং সেখানে সরকারের কোনো ফল্ট আছে কি নেই, যদি দেখা যায় সরকারের কোনো ফল্ট নেই, তারা কিন্তু সেই বক্তব্যটাই আমি দেখেছি 90% কোর্টে তুলে ধরেন। এবং 90% ক্ষেত্রে 90 to 95% ক্ষেত্রে পিটিশনার তার যে অভিযোগ সেই অভিযোগটার কিন্তু সত্যতা এখানে প্রমাণিত হয় এবং পিটিশনার জেতে। এই হাইকোর্টে অর্ডার দেয়। স্টেট কি সবসময় তার বিরোধিতা করে না। সুতরাং কিছু কিছু জায়গায় সাংবাদিকতার ক্ষেত্রে বলুন বা বেশ কিছু ফিল্ডে সামনাসামনি শত্রুতা এটা কি হতে পারে? ধরুন আপনি যদি আজকে বললেন, আপনি এই কথাটা বললেন, আমি জানি না আপনি কোন দলকে সাপোর্ট করেন, আমি জানি না, কিন্তু আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি যে ধরুন আপনি কোনো একটা দলকে সাপোর্ট করেন, আপনার পাশে আরেকজন কেউ সাংবাদিক রয়েছে, তিনি হয়তো আইপ্যাকের বা তিনি হয়তো একটা রাজ্যের শাসক দলকে সাপোর্ট করেন, কিন্তু তার সাথে আপনার ব্যক্তিগত যোগাযোগ ভালো থাকতেই পারে, তার সাথে আপনার বন্ধুত্বের যোগাযোগ ভালো থাকতেই পারে। আজকে জ্যোতির্ময় মাহাতো ভাবে যে শুভদীপ প্রামাণিক যদি বড় নেতা হয়ে যায় তাহলে আমার অবস্থা কি হবে। বিজেপির মধ্যে খুব আত্মসমালোচনা করার দরকার রয়েছে। বিজেপি হচ্ছে যে আমির বাইরে কিছু নেই, আমি দিয়ে রাজনীতি চলে না। আমরা ভাবতে হবে তৃণমূল কংগ্রেস চোর, তৃণমূল কংগ্রেস চিটিংবাজ, তৃণমূল কংগ্রেস ধাপ্পাবাজ, তৃণমূল কংগ্রেস চাকরি খেয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস মাটির মানুষের হাঁড়ির মধ্যে রয়েছে। তৃণমূল কংগ্রেস একটা লোক মারা গেছে, তার শ্মশান বন্ধু হিসেবে টাকা দেখুন সেখানে ম্যাটার করছে না। সব জায়গায় আপনি সব কিছু দেখলে হবে না। ডানা ঝড়ে আয়লার ত্রিপল দেওয়া হয়েছে, আমফানের ত্রিপল দেওয়া হয়েছে, স্বীকারও করছে নেতারা, বলছে ডানার ত্রিপল যখন আসবে দেখা যাবে, ওই সময় কিছু রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে চালিয়ে দিলাম। এই যে মানুষের পাশে দাঁড়িয়ে গেল, মানুষ দেখছে অসহায় প্রান্তিক মানুষের পাশে ওরাই এসে দাঁড়াচ্ছে। হ্যাঁ, চোর প্রকাশ্যে তো বলেছে, শওকত মোল্লা তো প্রকাশ্যেই বলেছে কম্বলের টাকা ঝেড়েছি, কিন্তু মানুষের পাশে আছে। কিছু হয়েছে? হয়নি। সত্যি কথা বলেছে। অন্য কোনো দল হলে সাসপেন্ড করে দিত, কেস হয়ে যেত, কিন্তু তার এগেনস্টে কিছু হয়নি। সত্যি কথা, এটা কিন্তু একদম 200% সত্যি কথা। টাকা ওরা ঝাড়ে, কিন্তু কখন মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের গ্রাসরুট লেভেলে, এটা ওরা জানে। এই জিনিসটা বিজেপি যত দিন না শিখতে পারবে, শুধু হিন্দুত্বের জিগির তুলে, পশ্চিমবঙ্গ এখনও একটা কালচার জায়গা, ভোট বাক্স ভরাটা কঠিন, বিজেপির পক্ষে কঠিন। হ্যাঁ, একটা জায়গা কি, দিল্লিতে মুসলিমরা যেভাবে বিজেপিকে ভোট দিয়েছে, মুসলিমদের মধ্যে বিজেপি যদি এই বিশ্বাসটা জাগাতে পারে যে না তোমরাও আমাদের দেশের সম্পদ সব কিছু, এবং ডাইরেক্ট মুসলিম বিদ্বেষী ছেড়ে মুসলিমদের জন্য বিজেপি এবং অন্যান্যদের জন্য, তাহলে কিন্তু তৃণমূলকে হারানো সম্ভব। কারণ তার মূল ভোটারটাই হচ্ছে 30% মুসলিমরা, এটা মানতে হবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি ভুল বলি ঠিক বলি, আমি মনে করি আমি কারোর দিকে ঝোল টেনে কথা বলবো না, যেটা বাস্তবকে অস্বীকার করার ক্ষমতা আমি মনে করি যদি স্বয়ং ভগবান থাকেন তারও নেই।
বাস্তবটা বাস্তব আপনাকে মানতেই হবে। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পৃথিবীতে সব কিছু হয়েছে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে। যারা অবাস্তব ভেবেছেন, যারা অসম্ভব ভেবেছেন, তারা কিন্তু কালের স্রোতে হারিয়ে গেছেন। আর যারা বাস্তবে দাঁড়িয়ে বাস্তবটাকে মোকাবিলা করেছে, তাদের বিরুদ্ধে যতই সমালোচনা হোক না কেন, পৃথিবী মানচিত্র ইতিহাস খুলে যদি আপনি দেখেন, তাদেরই বারবার জয় হয়েছে। আমি বলবো না যে তৃণমূল কংগ্রেস একদম সেই পৃথিবীর বড় বড় নেতাদের মতো, না, সেরকম নয়। তৃণমূল কংগ্রেসের মতো চোর একটা দল সারা ভারতবর্ষে স্বাধীনতার পর হয়তো একটাও আসেনি, কিন্তু চুরি করলেও কোন জায়গায় এসে মানুষের পাশে দাঁড়াতে হবে, কোন জায়গায় কি করতে হবে, এই ট্যাকটিক্সটা তৃণমূল কংগ্রেস জানে। এবং বাংলার মানুষ, বাংলার যারা হয়তো অত ভাবে না, দিন আনে দিন খায়, গ্রাম বাংলার মানুষ যেটা হচ্ছে, কারণ শহরে কিন্তু ভোট কম পড়ে, যত গণ্ডগোল দেখবেন ভোটের সময়, যত বেশি বুথ নিয়ে মারামারি যা শহর কেন্দ্রিক হয়, সব থেকে বেশি শহর কেন্দ্রিক যদি 20% হয়, গ্রাম বাংলার দিকে 65 to 80%। কারণ গ্রামের মানুষ কিন্তু ভোট দিতে চায়, গ্রামের মানুষ কিছুটা ভয়ে, কিছুটা হচ্ছে কিছু পাওয়ার আশায় ভোটটা কন্ডাক্ট করে, ভোট দিতে চায়। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে গ্রামের মানুষের সামনে একটা পাইয়ে দেওয়ার বা ভয়ের রাজনীতি তৃণমূল কংগ্রেস এতদিন ধরে যেভাবে কায়েম করেছে, এই জায়গা ভাঙতে না পারলে বিরোধীদের জন্য এই জমি কিন্তু খুবই শক্ত, এই ঠাঁই কিন্তু দিল্লির থেকেও কঠিন।